ওয়েলকাম সকল ভাবী শিক্ষক শিক্ষিকাকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। এই পর্বে তোমরা তোমাদের যে কমেন্ট বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রশ্নগুলো তোমরা করেছিলে, মূলত সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো তোমাদেরকে আবারও বলছি, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা জানাবে, তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তী তার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করব। তো একজন আমাদের প্রশ্ন রেখেছে এরকম, যে অক্ষর এবং বর্ণ এর মধ্যে পার্থক্য কি। তো খুব স্পষ্টভাবে যদি আমরা বলি, ধরো আমরা যখন একটা উদাহরণ নিই, যদি এরকম ক যোগ অ তবেই না বলি আমরা ক বর্ণ বিশ্লেষণে। তো এই যে ক হোসেন চিহ্নটা থাকছে, এইটা হচ্ছে আমাদের বর্ণ, আর এই ক হয়ে যাবে তখন আমাদের কি বলতো অক্ষর। তো এইটা হচ্ছে আমাদের অক্ষর আর এটা হবে আমাদের বর্ণ। এইবারে তোমাকে যদি মৌখিক জিজ্ঞাসা করে তাহলে তোমাকে এইভাবে বলতে হবে যে আমরা যে ধ্বনিটা উচ্চারণ করি সেইটা যখন আমি লিখবো লিখিত আকার, সেই লিখিত রূপটা হচ্ছে কিন্তু আমাদের বর্ণ, অর্থাৎ এই ক। আর যখন আমরা মুখে বলছি তখন ক, শুধু এই ক বলছি, তো একসঙ্গে কিন্তু আমাদের অ উচ্চারণটা হয়ে যাচ্ছে। সেই জন্য মুখে যখন আমরা একযোগে একসঙ্গে যতটা উচ্চারণ করছি সেটাই কিন্তু আমাদের হবে কি অক্ষর। তার মানে বলতে পারো ধ্বনির লিখিত রূপ হচ্ছে আমাদের বর্ণ, আর একবারে যে ধ্বনিটা উচ্চারিত হয় একবারে, সেটা হচ্ছে আমাদের অক্ষর। তারপরে একটা প্রশ্ন তোমরা রেখেছিলে যে প্রাইমারি স্কুলে কোন কোন প্রকল্প চালু আছে, কোন কোন প্রকল্প চালু আছে। তো প্রাইমারি স্কুলে মূলত যে ধরনের প্রকল্পগুলো চালু আছে, মিড ডে মিল যা পিএম পোষণ যেটা আমাদের বর্তমান নাম, সেটা তো আছেই, সেটা আমরা সকলেই জানি যে স্কুল চলাকালীন আমাদের মধ্যাহ্নতে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে। তো সেইটা হচ্ছে আমাদের মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল, বা যেটা বর্তমান নাম হচ্ছে পিএম পোষণ। তো সেটা তো আছেই। এর বাইরে শিক্ষাশ্রী বলে একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে তোমার ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এই সুবিধাটা দেওয়া হয়, এবং শুধুমাত্র এটা এসসি এবং এসটি সম্প্রদায় যারা আছে তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়। বয়েজ গার্লস মানে ছেলে মেয়ে সবাই পাবে। এই প্রকল্পটা কিন্তু ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। এবার অনেক প্রাইমারি স্কুল এর ভেতরে 5 আছে, তো সেই জন্য তুমি এটা নাম বলতে পারো। আর এটা তোমার মোটামুটি ইয়ারলি একটা টাকা দেওয়া হয়, ঠিক আছে, 750 থেকে 800 টাকা আগে ছিল এটা, এখন আপডেট হয়েছে কি জানি না। তো এই টাকাটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু দেওয়া হয়। আরেকটা প্রকল্প তোমার বলতে পারো, সেটা হচ্ছে শিশু সাথী প্রকল্প। তো শিশু সাথী প্রকল্প এটাও তোমার মোটামুটি আগস্ট 2013-তে চালু করেছে। এই প্রকল্পটা কেন বলছি আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা পাবে, তার কারণ হচ্ছে এই প্রকল্পটাই বলা হয়েছে সে এপিএল ক্যাটাগরিতে হোক বা বিপিএল ক্যাটাগরিতে হোক, যে কোনো ক্যাটাগরিতেই সে যদি থাকে, তার বাচ্চার যদি হার্টের কোনো সমস্যা থাকে, সেই বাচ্চাটার হার্টের সুস্থতার জন্য যতটুকু যা খরচের প্রয়োজন সেটা কিন্তু আমাদের রাজ্য সরকার ব্যয়ভার বহন করবে। শুধু একটাই শর্ত এখানে, সেই বাচ্চাটার বাসিন্দা হিসাবে পশ্চিমবঙ্গে থাকতে হবে, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুলে যদি কোনো বাচ্চা পড়াশোনা করে, যেহেতু 18 বছর পর্যন্ত এই সুবিধাটা ওরা দিতে চাইছে আমাদের রাজ্য সরকার, তো স্বাভাবিকভাবে প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই শিশু সাথী প্রকল্পটাও আওতাভুক্ত হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাচ্চা, যদি কারো হার্টের সমস্যা থাকে, তাহলে এটাও আমরা একটা প্রকল্প হিসেবে ধরতে পারি। আরেকটা তোমার হচ্ছে ঐক্যশ্রী। যদিও আমাদের এটা ন্যাশনাল যে একটা স্কলারশিপ পোর্টাল আছে সেটার বাইরে আমাদের এটা আলাদাভাবে দেওয়া হচ্ছে। এটা একটা তোমার প্রকল্প যে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছে তাদের জন্য 2014 সাল থেকে ঐক্যশ্রী নাম দিয়ে কিন্তু একটা আমাদের স্কলারশিপ দেওয়া হয়। যদিও এর আগে কিন্তু আমাদের আমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বলে একটা পোর্টাল আছে, সেখানে কিন্তু আলাদাভাবে তাদের স্কলারশিপ দেওয়া হতো। তো শুনে থাকি এখনো নাকি সেটাও আছে। তো সেটাতে আদৌ এখন টাকা পয়সা দেয় কি, বা সেটার ভেরিফিকেশন স্কুলের হাতে আছে কি সেটা দেখার বিষয়। যেহেতু ঐক্যশ্রীটা চালু আছে, সো ঐক্যশ্রীটাই আমরা
পেয়ে থাকি। আরেকটা হচ্ছে মিড ডে মিল বললাম, এর বাইরেও 2nd জানুয়ারি প্রতি বছরের শুরুতে বুক ডে পালন করা হয়, মানে যে স্টুডেন্ট উইক তার মধ্যে বুক ডে, তো সেই বই দেওয়া হয়। মাঝে মাঝে জুতো এবং ব্যাগ এটা কিন্তু এসে থাকে, তো এটা একটা প্রকল্প। তারপরে স্টুডেন্ট হেলথ কেয়ার বলতে কিরকম বলি, তোমার প্রত্যেকটা বাচ্চার স্টুডেন্টের একটা হেলথ কার্ড আছে, এবং আমাদের যে ব্লক আর আন্ডারে যদি আমাদের স্কুল হয়, ব্লক থেকে কিন্তু এসআই অফিসের একটা পারমিশনে একটা ভিজিট হয়, ঠিক আছে? তো সেই ভিজিট যখন হয়, হেলথ চেক আপ হয়, তাহলে এটাও এক ধরনের কিন্তু প্রকল্প বলো বা সুবিধা বলো সেটা কিন্তু পেয়ে থাকে। তারপরে আরেকটা হয় তোমার জামা এবং প্যান্ট দেওয়া হয়, প্রত্যেকটা বাচ্চাকে 2 সেট করে জামা এবং প্যান্ট দেওয়া হয়, সেটা একটা আছে। এর বাইরেও তোমার CWSN যারা আছে, অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড, সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরো বিভিন্ন রকম প্রকল্প চালু আছে। মানে তাদের যেরকম তার সমস্যা, সেই রিলেটেড কিন্তু তার পরিষেবা কিন্তু দেওয়া হয়, এবং এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা এসআই অফিসে কিন্তু আমাদের একজন শিক্ষা বন্ধু থাকে। উনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখাশোনা করে, যে কোন স্কুলের কোন বাচ্চা CWSN আছে এবং তার জন্য কি কি পরিষেবা আমাদের দেওয়া যেতে পারে। আরেকজন ভাবী শিক্ষক আমাদের প্রশ্ন রেখেছে যে শিক্ষার সঙ্গে শৌচালয় এর সম্পর্ক কি। তো এই উত্তরটা তুমি অনেকভাবেই দিতে পারো। তো আমি যেটা ভেবেছি, আমি এরকম যদি বলি, দেখবে কেমন হয়, যে আমাদের যে সুশিক্ষা, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ে আমরা একটা সুশিক্ষা দেব। তাহলে সুশিক্ষাটা আমি তখনই গ্রহণ করতে পারবো যখন আমার সুস্বাস্থ্য থাকবে। তাহলে আমরা প্রথম এই পয়েন্টটাই তুলে ধরবো যে স্যার আমি মনে করি সুশিক্ষার জন্য একটা সুস্বাস্থ্যের অবশ্যই কিন্তু প্রয়োজন। একজন শিশু তার সারা দিনের সবচেয়ে বেশি সময় সে কিন্তু বিদ্যালয়ে কাটায়, এবং এই বিদ্যালয়ে কাটাতে গিয়ে আমরা এমন হতেই পারে তার কোনো না কোনো দিন আমাদের কিন্তু তার এই শৌচালয়ের প্রয়োজন হতেই পারে, মানে কোনো না কোনো সময় তার এরকম কিন্তু হতেই পারে। আর তার জন্যই ছেলে এবং মেয়েদের, এবং সেই বিপদের জন্যই ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা কিন্তু শৌচালয় অবশ্যই কিন্তু বাধ্যতামূলক। যেটা আমাদের কিন্তু যে অ্যাক্ট 2009, সে আইনেও কিন্তু হয়তো এটা লেখা থাকবে যে প্রত্যেকটা স্কুলে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা পৃথক শৌচালয়ের ব্যবস্থা থাকতেই হবে। তো সেই পয়েন্টটা তুমি এখানে তুলে ধরতে পারো। এবার আরেকটা যুক্তি তুমি এখানে দেখাতে পারো, যদি সেই দিন সেই বাচ্চাটা ওই শৌচালয় যদি না পায়, তাহলে স্বাভাবিকভাবে তাকে স্কুলের সারাউন্ডিং এ কোনো একটা স্থানে কিন্তু তাকে মানে এই শৌচ কর্মটা কিন্তু করতে হবে। এবং আমি যদি এরকম হতেই থাকে, একটা স্কুলে এতগুলো বাচ্চা, তার মধ্যে কেউ না কেউ এরকম একটা ঘটনা ঘটবে, এবং সেইটা যখন হবে স্কুলের সারাউন্ডিং এ, আমরা ধরেই নিতে পারি যে স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। এবং এর ফলস্বরূপ আমরা দেখা যেতে পারে, যেমন একটা বায়ু দূষণ তো ঘটতেই পারে, কারণ সেই রকম যদি অনবরত এরকম ভাবে চলতে থাকে, একটা বায়ু দূষণের সমস্যা আছে, প্লাস স্কুলের পরিবেশটা নষ্ট হচ্ছে, প্লাস ওখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ জীবাণু আর কি বাহিত হয়ে আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু কলেরা বা জলঘটিত টাইফয়েড, এই টাইপের কিন্তু জিনিসগুলো কিন্তু আমাদের রোগের সম্ভাবনা কিন্তু ওই ডায়রিয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু হতে পারে। তো সেই জন্য তুমি বলবে যে সুস্বাস্থ্য এবং শৌচাগার এই দুটো কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের সুস্বাস্থ্যের প্রয়োজন, আর সুস্বাস্থ্যের প্রয়োজনের জন্য স্কুলের পরিবেশ রক্ষার জন্য আমাদের কিন্তু একটা শৌচালয় অবশ্যই প্রয়োজন। এইভাবে তুমি একটা যুক্তি দেখাতে পারো। আরেকটা জিনিস তুমি বলেছো, আরেকটা ভাবী শিক্ষক, যে শিক্ষার্থীদের যদি গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিভাবে বোঝাবেন তার ডেমো দিতে বলেছে। তো এরকম ডেমো তোমাদের যদি দিতে বলে, আমি তোমাদের একটু এরকম ভাবে দেখাতে পারি যে গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও ভালো আছি। আচ্ছা বলো তো, এই যে তোমরা যখন রাস্তা দিয়ে যাও, রাস্তা দিয়ে তোমরা কি কি দেখতে পাও? কি দেখতে পাও? বড় বড় লরি, বড় বড় বাস, আরো ছোট ছোট অনেক গাড়ি যায়। আচ্ছা, যখন ওই গাড়িগুলো যায় তখন কি দেখতে পাও? ওই গাড়িগুলোর একটা সাইলেন্সার বা একটা পাইপ দেওয়া আছে, ওখান থেকে কি বেরোয় বলতো? অন কি বেরোয়? অনেক ধোঁয়া বেরোয়। আর ধোঁয়াটা কিরকম দেখতে হয়? একটু কালো কালো।
হ্যাঁ, ঠিক বলেছো। জানো, ওই কালো ধোঁয়ার মধ্যে অনেক দূষিত পদার্থ থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক খারাপ। তার মধ্যে যেমন থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, এগুলো একটু কঠিন নাম, কিন্তু এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই যে আমরা সবসময় প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, আমরা প্রশ্বাসের সঙ্গে কি নিচ্ছি? অক্সিজেন। আর নিঃশ্বাসের মাধ্যমে কি ছাড়ছি? কার্বন ডাই অক্সাইড। আর এই যে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, তার মানে আমাদের বাঁচার জন্য কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন নেই। কিন্তু ওই যে কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ছি, সেটা কে গ্রহণ করছে? গাছ গ্রহণ করছে, তাই তো? এইভাবেই কিন্তু ভারসাম্য আমাদের রক্ষা হচ্ছে। কিন্তু ওই যে তুমি বাস লরি দেখলে, সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, ওই ধোঁয়ার মধ্যেও কিন্তু অনেক কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড থাকে। এইরকম ধোঁয়া আরো অনেক জায়গা থেকে বেরোয়। চিমনি থেকে বেরোয়, যেখানে আমাদের ইট ভাটা বা আরো বিভিন্ন কলকারখানা। এই যে কালো কালো ধোঁয়াগুলো বেরোচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে? অনেক পরিমাণে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তেই থাকছে। আর এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার জন্য আমাদের কি হচ্ছে? আমাদের যে পরিবেশের ভারসাম্য বায়ুর, সেটা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এবং ওই কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের পরিবেশ কি হচ্ছে? অনেক উত্তপ্ত হচ্ছে, পরিবেশটা আরো গরম হচ্ছে। কেন বলতো? কারণ এই কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটার কথা বলছি, এই গ্যাসের আরেকটা নাম আছে। এর নাম কি বলতো? গ্রিন হাউস গ্যাস। তোমাদের বাড়িতে দেখবে অনেকের বাড়িতে ফ্রিজ, এসি ব্যবহার করা হয়, ওখান থেকেও একটা এরকম খারাপ গ্যাস নির্গত হয়। তার নাম কি জানো? তার নাম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন। আর তাকে আমরা মানে সংক্ষেপে ডাকি সিএফসি। ওইটাও কিন্তু একটা খুবই গ্রিন হাউস গ্যাস, মারাত্মক। ওইগুলোর কারণে কি হয়? আস্তে আস্তে আমাদের এই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে। ঠিক আছে? দেখবে তোমার বাড়িতে যদি একটা ঘরের মধ্যে তুমি 1 থেকে 2টো লাইট জ্বালাও, তাতে যা গরম হয়, তুমি যদি আরো বেশি লাইট জ্বালাও, দেখবে আরো বেশি গরম হবে। দেখবে ভিডিও ক্যামেরা করার সময় তোমার মুখের সামনে যখন ভোজবাড়িতে লাইট ধরে, তোমার একটু পরে তোমার ঘাম বেরিয়ে যায় না? তোমার গরম লেগে যায় না? তার কারণ কি? তখন উষ্ণতা বেড়ে যাচ্ছে। ঠিক ওই রকম ভাবে আমাদের এই গ্যাসগুলো বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের পৃথিবীর কি হচ্ছে? উষ্ণতা বেড়ে যাচ্ছে। আর এই যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই ঘটনাটাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। বাংলায় বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে? আর এর ফল কি জানো? এর ফল কি হতে পারে? এর ফল এটাই হতে পারে, আমরা সবাই আইসক্রিম খেয়েছি তো। আইসক্রিম যখন খাই, আইসক্রিম যখন আমাদের আইসক্রিমওয়ালা আমাদের হাতে আইসক্রিম দেয়, তুমি যদি আইসক্রিমটা মুখে না দিয়ে কিছুক্ষণ হাতে ধরে থাকো, তখন কি হয় বলো? আইসক্রিমটা গলে যায়। ঠিক বলেছো। তো সেই রকম আমাদের পৃথিবীতে অনেক পাহাড় আছে, সেই পাহাড়ে অনেক বরফ জমে আছে। আইসক্রিমটা যেভাবে গলে গেল, কেন গলে গেল? কারণ ওই আইসক্রিমটা যেখানে রাখা ছিল, সেখানে অনেক উষ্ণতা কম ছিল, আর বাইরের উষ্ণতা অনেক বেশি, তাই আস্তে আস্তে উষ্ণতাতে ওকে গলিয়ে ফেললো। যেমন বাইরে দেখবে বরফ নিয়ে আসবে, বরফটা কিছুক্ষণ হাতে রাখলে বরফটা গলে জল হয়ে যায়। ঠিক ওই রকম ভাবে আমাদের পাহাড় পর্বতের যে বরফগুলো জমে আছে, এই বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু কি হবে? আস্তে আস্তে সেই বরফগুলো গলে গিয়ে জল হয়ে যাবে। আর জল হলে সে জলটা তো আমাদের পৃথিবীতেই বইবে, তাই না? আমরা সবাই জানি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এবার ওই 1 ভাগ স্থলটায় যদি আবার জল ঢুকে যায়, তাহলে পুরো পৃথিবী কিন্তু জলাময় হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বড় বিপদের দিন। তো এইটার কথাই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যাতে কম বিশ্ব উষ্ণায়ন হয়, সেদিকে আমাদের সতর্ক হতে হবে। তো চাইলে তুমি এইভাবে কিন্তু ডেমোটা দিতে পারো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি বায়ু দূষণকে টার্গেট করে সিএফসি, ক্লোরোফ্লোরো মানে কার্বন, কার্বন ডাইঅক্সাইড, এই জাতীয় 2-1টা গ্যাসের নাম করে আমি গ্রিন হাউসে ঢুকতে চাই। এবার তোমরা অন্য ওয়ে দিয়ে ঢুকতে পারো, অসুবিধা নেই। আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেককে কিন্তু গত বছর করেছে এই প্রশ্নটা, যে 2 বিভক্ত 0 এর মানটা কিন্তু কত হবে? তো এর মান হবে কিন্তু অসংজ্ঞাত। অর্থাৎ 2কে আমরা কোনো সংখ্যা, মানে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু সেই সংখ্যাটা যদি 0 হয়, তাহলে সেই 0 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। 2 বলে না, কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করতে পারবো না। যদি তোমার কাছে ব্যাখ্যা চাই, তখন তুমি বলবে, স্যার 2কে আমি 0 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে, আমার কাছে 2টো চকলেট আছে, সেই চকলেট আমি 0 জনের মধ্যে দিয়ে দিলাম। তাহলে 2টো চকলেট আমি 0 জনের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে আমার কাছে আবার কতগুলো চকলেট থাকলো? 2টো চকলেট থাকলো।
তাহলে আবার আমি সেই দুটো চকলেট আবার 0 জনের মধ্যে দেবো, তাহলে আবার দুটো চকলেট থাকবে। আবার ওই দুটো চকলেট আমি 0 জনের মধ্যে দেবো, তাহলে দেখবো আবার দুটো চকলেট থাকবে। তাহলে স্যার এইভাবে কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকবে, যার কিন্তু কোনো শেষ পাবো না। সেই জন্যই স্যার এই ভাগটাকে আমরা বলে থাকি অসংখ্যাত। কিন্তু স্যার এই জায়গায় যদি 4টে চকলেট নিতাম এবং সেটা যদি দুজনের মধ্যে ভাগ করতাম, দেখুন স্যার তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাবে। 4টে চকলেট দুজনকে দিলাম, আমার দুটো পড়ে থাকলো। ওই দুটো চকলেট আবার দুজনকে দিলাম, আমার 0টা পড়ে থাকলো। তাহলে আমরা বলে দিতে পারতাম যে এই 4টে চকলেট আমরা কিন্তু দুজনের মধ্যে ভাগ করতাম, দুজনের মধ্যে ভাগ করতে পারবো। একবার দুজন দাঁড়িয়ে আছে, এক একটা দিলাম, একবার শেষ হয়ে গেল, আর একবার একটা দিলাম, তাহলে এক একজন দুটো করে পেলো। তাহলে কিন্তু আমরা এটা বোঝাতে পারবো। কিন্তু এখান থেকে আমরা কোনোদিনই এই ভাগ মেলাতে পারবো না। তাও তখন তোমাকে যদি প্রশ্ন করে যে আপনি কেন এইভাবে করলেন, তখন তুমি বলবে যে ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ আমি বারবার এই জিনিসটা বিয়োগ করে যেটা পাবো সেটা আমি একবারে ভাগ করে পেতাম, কিন্তু যেহেতু বিয়োগটা মিলছে না অতএব ভাগটাও মিলবে না। এইভাবে তুমি কিন্তু যুক্তি দেখাতে পারো। তারপর তোমাকে প্রশ্ন করবে যে আপনি লেস দেন এবং গ্রেটার দেন এই জিনিসটা কি একটু বোঝান। তখন তুমি এটাই বলবে স্যার লেস দেন মানে হচ্ছে ছোট, ঠিক আছে, আর গ্রেটার দেন মানে হচ্ছে বড়। মানে দেন দেন মানে এর থেকে বা ওর থেকে এরকম বলতে চাইছে, এর থেকে ও ছোট, এর থেকে ও বড়। এই বিষয়টা বোঝার জন্য আমরা বলি লেস দেন এবং গ্রেটার দেন। আমরা স্যার 1 বা 2 এর একটা বইয়ে একটা কিন্তু গল্প ছিল, ঠিক আছে, যে একটা পাখি আছে, সেই পাখিটা কিন্তু এরকম ভাবে পাখিটা হা করে আছে, ঠিক আছে, হা করে আছে পাখিটা, এবং সেই পাখিটার সামনে আমরা দুটো খাবার নিয়ে এসেছি, একটা ধরো সংখ্যা 2, আর একটা হয়তো 7। এই পাখিটা হোক বা মাছ হোক, যা যা দিয়ে বোঝাবে, এ কিন্তু সবসময় এই 2টাকে আগে খাবে আর 7টাকে পরে খাবে। কেন খাবে? কারণ ও 2-এর জন্য যতটা হা করবে এই অর্থে বোঝাতে পারো, বা 2টাকে খেতেটা ও যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, 7টাকে খেতে কিন্তু তার থেকে একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ 2টা সে টুক করে খেয়ে নিতে পারবে। তো সেই জন্য সে 2টাকে প্রথমে খাওয়ার চেষ্টা করবে, এবং সে 2টা যখন প্রথমে খাবে তখন ওই পাখির যে মুখটা, সেই মুখটা কিরকম ভাবে খুলছে দেখো, এরকম ভাবে খুলছে। তো এইভাবে তুমি একটা গল্প বলতে পারো যে 2 7-এর থেকে ছোট। আবার আরেকটা গল্প বলতে পারো তুমি এইভাবে, স্যার আমরা জানি যে কোনো জায়গায় নর্মালি বলবো না, সাধারণত ছোটরা বড়দের থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়। যেমন ধরুন স্যার একটা বড় দাদা, সে কিন্তু ছোট দাদাকে মারবে বা ছোটরা মার খাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো সেইভাবেও যদি আমরা বুঝিয়ে বলি যে তাহলে দুটো সংখ্যা আছে, একটা 2 এবং একটা 7, তোমরা বলো কে, তোমরা তো বুঝতেই পারছো 2 ছোট আর 7 বড়, তাহলে 2কে মারবে, কি মারবে? তীর মারবে। কে মারবে? 7 মারবে। এবার তীরের এই যে দণ্ডটা আছে সেটা যদি তুমি মুছে দাও, তাহলে তীরের অগ্রভাগটা তুমি যদি রেখে দাও, তাহলে এটা কত হয়ে গেল? 2 আর এটা 7, 2-এর দিকে তীরটা ঢুকে গেল। বা তুমি এভাবে বলতে পারো যে এরকম একটা চিহ্ন ব্যবহার করব, এই চিহ্নের ছুচালো দিকটা যেদিকে থাকবে সে হবে ছোট, আর এই তীরের ভেতরে যে থাকবে সে হবে বড়। তাহলে একটা, দুটো, তিনটে পদ্ধতিতে তুমি যে কোনো একভাবে কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু তুমি দিতে পারো। আরেকটা প্রশ্ন করেছিলে যে অঙ্ক না অনুস্বর ক অঙ্ক, কোন বানানটা কিন্তু সঠিক, ঠিক আছে। এটা নিয়ে আমরা বেশ একটা আলোচনা আমরা করছিলাম, এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের সব অনেক দক্ষ মানুষ আছে, তারা এই আলোচনাটার উত্তর দিয়েছে যে এই দুটো বানানের মধ্যে কোন বানানটা সঠিক। তো সবার প্রথমে বলি এই বানানটা হচ্ছে সঠিক। তার পেছনে যে যুক্তিটা দিয়েছে সেই যুক্তিটা আমি বলে দিই। বলছে যখন কোনো শব্দ, যেমন হচ্ছে সংকীর্ণ, ঠিক আছে, সংকীর্ণ বানানটা দেখবে এরকমও লেখে, আবার এরকমও লেখে, তাই তো, দুটো বানান সংকীর্ণ। তো এটাও লেখা হয়, এটাও লেখা হয়। তো এই জায়গাটায় যেটা এইটা কিন্তু এই বানানটা লেখার অর্থ হচ্ছে সমযোগ কীর্ণ, তাই তো, এরকম টাইপের কিছু একটা ভাঙা যাবে, সংকীর্ণ। তারপরে হচ্ছে সংলাপ, সমযোগ লাপ, আলাপ, সমযোগ আলাপ, সংলাপ, এরকম টাইপের কিছু একটা বলতে চাইছে। তো বলতে চাইছে, আমার বলার উদ্দেশ্য তুমি এটা বলবে যে সমস্ত শব্দগুলোকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করতে পারবো, সেই সমস্ত জায়গায় কিন্তু দুটো বানানই কিন্তু আমরা লিখতে পারবো।
কিন্তু অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্ক এখানে কিন্তু কোনো সন্ধি বিচ্ছেদ হচ্ছে না। তো যেহেতু সন্ধি বিচ্ছেদ আমরা করতে পারছি না, সেই জন্য এই শব্দটা আমরা ব্যবহার করতে পারবো না, মানে এইরকম ভাবে আমরা লিখতে পারবো না। যেখানে সন্ধি বিচ্ছেদ আমরা করতে পারবো সেখানে কিন্তু এই কয়ের আগে আমরা অনুস্বরটা বসাতে পারবো, কিন্তু যেখানে সন্ধি বিচ্ছেদ করতে পারবো না সেখানে কিন্তু আমরা এই ব্যাপারটা আমরা কিন্তু আনতে পারবো না। সেজন্য অঙ্গ কয়ে অঙ্ক এই বানানটা সঠিক হবে, আর এই বানানটা কিন্তু ভুল হবে। কিন্তু সংকীর্ণ, ঠিক আছে, তারপরে সঙ্গীত, এই ধরনের যে বানানগুলো আছে সেগুলোতে কিন্তু দুটোই তুমি ব্যবহার করতে পারবে, কারণ ওখানে সন্ধি বিচ্ছেদ করা যাচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এরকম তোমাদের যদি রাখে, যে আমরা ভৌত বিজ্ঞানে জানি সিজিএস, এসআই এবং এফপিএস এরকম অনেকগুলো পদ্ধতিতে আমরা বিভিন্ন কিছুর একক পরিমাপ করে থাকি। তো প্রশ্নটা এই কারণে রাখা হয়েছে কিছু এক্সেপশনাল মাইন্ড থেকে, যে এমন কোন একটা রাশি আছে, এমন কোন রাশি আছে যার এই সব পদ্ধতিতেই একক সমান, সেই রাশিটার নাম হচ্ছে কিন্তু সময়। এবং সেই সময়ের যদি তুমি একক দেখো, সিজিএসেও সেকেন্ড, এসআইও সেকেন্ড এবং অন্য পদ্ধতিতেও সেকেন্ড। তো এটা মাথায় রাখবে যে একমাত্র রাশি যার সব কিছুতেই একক কিন্তু সেকেন্ড। আরেকটা প্রশ্ন তোমাদের এইভাবে দেয় যে দুটো ছয়কে যোগ করে কিভাবে তুমি 7 বানাবে। প্রশ্নটা আমি আবারও বলছি, প্রশ্নটা গতবার ধরেছিল দুটো 2কে যোগ করে তুমি কিভাবে 3 বানাবে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা কোনোভাবেই সম্ভব না, যে দুটো যোগ করে তো দুটো 2 যোগ করলে তো আমরা 4 পাবো। এবার মাইন্ড সেট আপটা যদি প্রাইমারি স্কুলের সাপেক্ষে ভাবি তাহলে বলবো যে ঠিক আছে একদমই, কারণ এটা ভুল করলেই একমাত্র হবে যে 2 যোগ 2 ইকুয়াল টু 4, এটা তখনই সম্ভব। এই সরি 3 করতে হবে বলেছে, হ্যাঁ, তাহলে 2 যোগ 2 3, কিন্তু অ্যাকচুয়ালি 2 যোগ 2 সমান কত হয়, 4 হয়। তো প্রাইমারি স্কুলের বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা সঠিক এটা ভুল আমরা কিন্তু বলতেই পারি। কিন্তু তোমাকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করবে, তোমার হয়তো বুদ্ধিমত্তার পরিচয় নিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু একটা লজিক দেখাতে পারো যে স্যার হ্যাঁ 2 + 2 = 3 আমরা করতে পারবো। কখন করতে পারবো, যখন আমরা 2 + 2 কে আমরা এইভাবে লিখবো যে একটা 2 এর মাথায় কিন্তু আমরা পাওয়ার 0 দিয়ে দেবো। তাহলে কি হবে, 2 এর পাওয়ারে 0 হয়ে যাওয়ার কারণে এর মান 1 হয়ে যাবে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হলো 3। তাহলে এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। তো এইভাবে তুমি যে কোনো অঙ্ক তোমাকে দিতে পারে। আমি বলেছিলাম 6 + 6 কে 7 বানাতে হবে, তাহলে 6 এর পাওয়ারে 0 নিয়ে নাও, তাহলে 6 + 1 = 7। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। তারপর আরেকটা প্রশ্ন তোমাদের এরকম দেয় যে এমন একটি সংখ্যা বলো, ভালো করে শুনবে, এমন একটি সংখ্যা বলো যার স্থানীয় মান ও প্রকৃত মান দুটোই সমান। এমন একটা সংখ্যা বলো যার স্থানীয় মান এবং প্রকৃত মান দুটোই সমান। আমরা সবাই জানি অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মানের যে বিস্তার, সে বিস্তারে কি আছে আমরা সবাই জানি যে এরকম ভাবে আমরা একক, দশক, শতক এইভাবে লিখে থাকি, তাই না? যেমন ধরো হয়তো আমরা বললাম 158, ঠিক আছে, তাহলে এই একের প্রকৃত মান 1, 5-এর প্রকৃত মান 5, 8-এর প্রকৃত মান 8। কিন্তু যখন বলবে এই একের স্থানীয় মান কত, তখন আমরা একের স্থানীয় মান বলবো 100, 5-এর স্থানীয় মান বলবো 50, 8-এর স্থানীয় মান হবে 8ই থাকবে। অর্থাৎ যে সংখ্যাটা যার ঘরে বসছে, যেমন এই 1 বসেছে শতকের ঘর, শতকের ঘরের মানে 100 দিয়ে গুণ হবে। 5 বসেছে দশকের ঘরে মানে 10 দিয়ে গুণ হবে। আর 8 বসেছে এককের ঘর মানে 1 দিয়ে গুণ হবে। তাহলে 1-এর জায়গায় 100, 5-এর জায়গায় 50, 8-এর জায়গায় 8। কিন্তু যদি আমাদের সংখ্যাটা এরকম 105 হতো, তাহলে 1-এর স্থানীয় মান কিন্তু 100 হতো। কিন্তু এই শূন্যের স্থানীয় মান কি লিখতে, তুমি 0 0, তার মানে কি 0। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে, শূন্য আমার যেখানেই বসুক না কেন, শূন্যের প্রকৃত মান তো 0 হবেই, কারণ একে আমরা 0 বলেই ডাকছি। কিন্তু এ 0 দশকের ঘরে বসুক কি শতকের ঘরে বসুক কি এদিকে কোটির ঘরে বসুক, 0 যেখানেই বসুক না কেন তার স্থানীয় মান সবসময় কি হবে, 0ই হবে। তাহলে তোমাকে উত্তরটা দিতে হবে। তোমাকে প্রশ্নটা যদি এরকম করে এমন একটি সংখ্যা বলো যার স্থানীয় মান ও প্রকৃত মান দুটোই সমান, তখন তুমি বললে হবে সে 0। তোমাকে যদি বলে ব্যাখ্যা করো, তখন তুমি একটা যে কোনো উদাহরণ নিয়ে তাকে শূন্যটাকে নেবে, হ্যাঁ, নিয়ে তুমি দেখিয়ে দিলে যে স্যার একটা উদাহরণ নিলে যেখানে 0 নাই, এবার আরেকটা উদাহরণ নিলে যেখানে 0 আছে, বলে দিলে স্যার এখানে 158 আছে, এখানে 1-এর স্থানীয় মান 100, 5-এর 50, 8-এর 8। কিন্তু যদি আমরা স্যার 105 নিই তাহলে দেখবো 1-এর স্থানীয় মান 100 হবে আর 0 স্থানীয় মান 0 0 হবে।
দুটো জিরো পাশাপাশি থাকা মানেই জিরো, অর্থাৎ শূন্যের স্থানীয় মান কিন্তু জিরো। এইভাবে তুমি ব্যাখ্যাটা দিতে পারো। তারপরে প্রশ্নটা তোমাকে এরকম রাখতে পারে কাউন্টারে, আচ্ছা আপনার শূন্যতা নিয়ে এই সমস্যা, তো আপনি যদি শূন্যটাকে বাদ দেন, শূন্যটাকে বাদ দিলে বাদ বাকি যে অঙ্কগুলো থাকতো সেই অঙ্কগুলোর স্থানীয় মান এবং প্রকৃত মান কি কখনো সমান হতে পারে? মানে শূন্য তো সবসময় সমান আপনি বললেন, কিন্তু শূন্য আহ, শূন্য বাদেও শূন্য বাদেই বলাটাও ঠিক না, শূন্যকে ধরলেও আমাদের কোনো অসুবিধা নেই। এবার যেহেতু শূন্যর ক্ষেত্রে সর্বদাই সমান হচ্ছে, তাহলে প্রশ্নটা এরকম যে শূন্য বাদে আর যে সমস্ত অঙ্কগুলো আছে তার ক্ষেত্রেও কি স্থানীয় মান প্রকৃত মান সমান হবে, এরকম কোনো অপশন আপনার জানা আছে? তখন বলবে হ্যাঁ জানা আছে। সেটা কি? সেইটা অবশ্যই হতে হবে এককের ঘর, অর্থাৎ কোনো সংখ্যা, সে যে কোনো সংখ্যা হতে পারে, সে যত বড়ই হোক না কেন, তার এককের ঘরে যে অঙ্কগুলো বসবে, সেই এককের ঘরে যে অঙ্কগুলো বসবে সেই অঙ্কগুলোরই একমাত্র স্থানীয় মান এবং প্রকৃত মান দুটো সমান হবে। যেমন এখানে ৮ বসেছে, তাহলে এর স্থানীয় মান দেখো ৮, আবার এর প্রকৃত মানও ৮। এখানে ৫ বসেছে, তাহলে এর স্থানীয় মানও ৫, প্রকৃত মানও ৫। এখানে ৪ বসেছে, তাহলে স্থানীয় মানও ৪ এবং প্রকৃত মানও ৪। অর্থাৎ তোমার বলার উত্তর হবে স্যার একটা সংখ্যা যত বড়ই হোক না কেন, সেই সংখ্যাটির একক স্থানীয় যে অঙ্কটা থাকবে কেবলমাত্র সেই অঙ্কটার স্থানীয় মান এবং প্রকৃত মান কিন্তু সমান হবে, সেটা শূন্য হোক বা অন্য কোনো অঙ্ক হোক, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা প্রশ্ন তোমাদের অনেকেই করছিলে, সেটা হচ্ছে বালা প্রজেক্ট কি? তো বালা প্রজেক্ট হচ্ছে বিল্ডিং অ্যাজ এ লার্নিং এইড, অর্থাৎ আমরা পড়াশোনার ভালোভাবে বোঝার জন্য এবং পড়াশোনাকে ভালোভাবে গ্রাহ্য করার জন্য আমরা কি করি, বিভিন্ন রকম টিচিং লার্নিং মেটেরিয়ালস ব্যবহার করে থাকি। এই ধরো গ্লোব ব্যবহার করছি, বা কোনো চার্ট বা কোনো মডেল ব্যবহার করছি। তো সেই রকম ভাবে আমাদের যে শ্রেণীকক্ষগুলো আছে বা আমাদের স্কুল যেগুলো আছে, সেগুলো দেওয়ালগুলোকে আমরা বিভিন্ন শিক্ষামূলক চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলবো। যেমন হয়তো একটা দেওয়ালে আমরা হয়তো যুক্তাক্ষরগুলো লিখে রাখলাম, একটা দেওয়ালে হয়তো আমরা ভাওয়েল কনসোনেন্ট এগুলো লিখে রাখলাম, একটা দেওয়ালে হয়তো আমরা সিঙ্গুলার প্লুরাল করার যে নিয়মগুলো আছে সেগুলো লিখে রাখলাম। তাহলে কি হবে, এগুলো দেওয়ালে লেখা থাকলে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো সময় দেওয়ালের দিকে তাকিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। এবং এই শিক্ষা গ্রহণটা আরো সবচেয়ে বেশি কার্যকরী হবে যারা কিন্তু CWSN এর মধ্যে আছে, অর্থাৎ যারা কিন্তু আমাদের চাইল্ড উইথ স্পেশাল নিড, যারা আমাদেরকে সবসময় তাদের মনের কথা বলে উঠতে পারে না, তো তাদের জন্যও কিন্তু এটা খুবই একটা কার্যকরী আর কি পদক্ষেপ। তো সেই জন্য তুমি বলবে যে স্যার স্কুলের যে দেওয়াল আছে সেই দেওয়ালগুলোকে যখন আমরা আমাদের টিচিং এইডস হিসেবে ব্যবহার করব, তখন সেটাকে বলা হচ্ছে বালা প্রজেক্ট, অর্থাৎ বিল্ডিং অ্যাজ আ লার্নিং এইড। এরকম আরেকটা প্রশ্ন তোমাদের যদি করে এরকম যে নিখুঁত সংখ্যা কাকে বলে? তো এই প্রশ্নটা কেন বলছি, এই প্রশ্নটা অনেকে করেছিল, মানে অনেকে করেছিল বলতে যারা আর কি তোমাদের কমেন্টে সেখান থেকে বলছি। ধরো 6 একটা সংখ্যা, 6কে যদি তুমি ভাঙো, 6-এর যে উৎপাদক পাবে 1, 2 এবং 3 এবং 6 নিজে, 6 নিজে যেটা আছে সেটাকে যদি বাদ দাও, বাকি যে 3টে উৎপাদক থাকলো সেই 3টে উৎপাদককে তুমি যোগ করো, যোগ করলে দেখো আবার 6 পেলে। আবার যদি তুমি এখানে 8কে ভাঙো, তাহলে 8কে 1 হবে, 2 হবে, 4 হবে এবং 8 নিজে হবে। তাহলে 8কে যদি বাদ রাখো, তাহলে 1 যোগ 2 যোগ 4 যদি করো, তাহলে 7 পাচ্ছ। দেখো 7 8-এর সঙ্গে সমান না। অর্থাৎ বলতে চাইছে কোনো সংখ্যার যে উৎপাদকগুলো থাকবে বা তার যে গুণনীয়কগুলো থাকবে, সেই গুণনীয়কগুলো যদি আমরা যোগ করি, যোগফল যদি সেই সংখ্যাটাই ফিরে পাই, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে পারফেক্ট সংখ্যা বা পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। যেমন ধরো 6কে ভাঙলে 1 2 3 পেলে, এই 3টে সংখ্যা যোগ করে দেখো আবার 6 পাচ্ছ, তাহলে 6 হচ্ছে একটা নিখুঁত সংখ্যা। কিন্তু এখানে 8-এর দিকে তাকাও, 8কে যদি তুমি ভাঙো, দেখো 1 পাচ্ছ, 2 পাচ্ছ, 4 পাচ্ছ, 8 পাচ্ছ। 8কে বাদ রাখলে এই 3টে যোগ করো, যোগ করলে দেখো 7 হবে, কিন্তু 8 হচ্ছে না। তাহলে 8 কিন্তু একটা নিখুঁত সংখ্যা হবে না। কিন্তু আবার এর পরবর্তী 6-এর পরবর্তী নিখুঁত সংখ্যা হবে 28। দেখো 28কে যদি ভাঙো, 1 পাবে, 2 পাবে, 4 পাবে, 7 পাবে, 14 পাবে আর 28 নিজে। তাহলে 28কে যদি বাদ রাখো, এগুলোকে যোগ করো, দেখো 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 7 14, 14 আর 14 28। অর্থাৎ 28ও কিন্তু হবে একটা
নিখুঁত সংখ্যা বা পারফেক্ট নাম্বার। আরেকজন ভাবী শিক্ষক আমাদের কমেন্টে প্রশ্ন করেছে যে স্যার আমার জিওগ্রাফি অনার্স, তাহলে আমাকে কেমন কি প্রশ্ন করতে পারে। তো আমি দেখো একটা জিনিসই বলবো, জিওগ্রাফি অনার্স বলে না, যে কোনো সাবজেক্টে তোমরা এতদিন পড়াশোনা করেছো, অতএব সেই সাবজেক্টে তোমার কিন্তু ভালো দক্ষতা আছে, এটা আমরা কিন্তু ধরেই নেব। এবং এমন না যে তোমাকে তোমার গ্র্যাজুয়েশন লেভেল থেকে প্রশ্ন করবে। তোমার জিওগ্রাফি অনার্স আছে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আপ টু ক্লাস 10 যে বইগুলো আছে সেই বইগুলো তুমি সরকারি হোক এবং 9-10-এর কেনা বই হোক, সেগুলো তুমি কিনে নেবে এবং ওইখান থেকে তোমার যে পশ্চিমবঙ্গ বা ভারত সম্পর্কে যা তথ্য দেওয়া আছে সেগুলো কিন্তু ভালোভাবে তুমি নখদর্পণে রাখবে, প্রথম কাজ তোমার। 2 নম্বর কাজ হচ্ছে তোমার গতবারের সব থেকে বেশি টার্গেট করেছিল গ্লোবকে, যেহেতু তুমি জিওগ্রাফির, তা গ্লোবটা তোমাকে কিন্তু ভালোভাবে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমার কাছে রাখতে হবে, ঠিক আছে। আর তার পরবর্তীতে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো তোমার যে কাউন্টার প্রশ্ন আসবে সেখান থেকে তোমার আস্তে আস্তে এগোতে থাকবে। কিন্তু তুমি যদি একদম নিচু ক্লাস থেকে 10 অবধি ভালোভাবে ভূগোল বইগুলো দেখো, গ্লোবটা দেখো, আর মোটামুটি তোমার সাবজেক্টের টুকটাক নলেজ রাখো, তাহলেই কিন্তু এনাফ। আচ্ছা, আরেকজন ভাবী শিক্ষক বা শিক্ষিকা আমাদের প্রশ্ন করেছিল যে আমাদের সমগ্র শিক্ষা যে মিশন বা অভিযান ওইটা আছে, ওইটা আর সর্বশিক্ষা অভিযান, এইটা এর মধ্যে পার্থক্য কি। তো আমি তোমাদের প্রথমেই বলি, প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের সর্বশিক্ষা মিশন। আর হাই স্কুলের মানে যে মাধ্যমিককে সার্বজনীন করার জন্য নেওয়া হয়েছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ঠিক আছে। আচ্ছা, এর বাইরেও আরো ছোট ছোট বিভিন্ন ছোটখাটো প্রকল্প কিন্তু আমাদের সরকারের তরফ থেকে আনা হয়েছিল। এইবারে পরবর্তীতে কি করলো সরকার, এই যত ছোট ছোট প্রকল্পগুলো আনা হয়েছিল সেইগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসেছিল এবং তখন তার নাম দিয়েছিল সমগ্র শিক্ষা অভিযান। অর্থাৎ এই যে সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান প্রথমে ছিল, তারপরে তোমার হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান RMSA, তারপরে তোমার হচ্ছে আরো ছোট ছোট যে প্রকল্পগুলো আনা হয়েছিল শিক্ষার জন্য ভালোভাবে উপস্থাপনের জন্য, সেগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসে নাম দেওয়া হয়েছিল সমগ্র শিক্ষা অভিযান, ঠিক আছে। তাহলে সমগ্র শিক্ষা অভিযান আর কিছুই না, ওই প্রকল্পগুলোকে এক জায়গায় আনার ব্যাপারটা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। তো এই প্রশ্নগুলোই ছিল আজকের ভিডিও। তাহলে এই পর্যন্তই। তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আরেকটা কথা বলে দিই, যে উত্তরগুলো আমি দিলাম সেই উত্তরগুলো তোমাদের মনঃপ্রুত হলে তোমরা নেবে, মনঃপ্রুত না হলে তোমরা কিন্তু সেটাকে পুনরায় মডিফাই করে নিজের মতন করে তোমরা অবশ্যই লিখবে। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।